তাহলে প্রথম কোশ্চেন, বল এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, ঋগ্বেদিক লেখা আছে, ঋগ বৈদিক হিসেবেও এটাকে ধরা যায়। এই ধর্মের মূল বৈশিষ্ট্য কি ছিল? মূর্তি পূজা, দেবী প্রভাব, স্বর্গের অস্তিত্বে বিশ্বাস, তারপরে হচ্ছে উৎসর্গ ধারা। কি হতে পারে এটা অ্যান্সার? কত নম্বর? ডি। গুড, এটা অ্যান্সার হচ্ছে ডি, উৎসর্গ ধারা। নেক্সট নাম্বার কোশ্চেন, বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত? রাইন, দানিউব, সিয়েনে, তারপর হচ্ছে সেন্ট্রাল রেঞ্জ। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার হলো দানিউব। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে? মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু, আর কোনটিও নয়, জওহরলাল নেহরু। নেক্সট নাম্বার কোশ্চেন, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? উদর, যকৃৎ, পিত্ত, আর হচ্ছে প্যানক্রিয়াস। তার সঠিক অ্যান্সার হলো যকৃৎ। এ রমা, কালকে রাত্রে ঘুমায় পড়ছিস নাকি তুই? ক্লাস করলি না যে তুই? আচ্ছা, নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতের কোন স্থানে উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত? পুনে, তারপর হচ্ছে পোখরান, তারাপুর, আর হচ্ছে থোমরা। কোনটা হবে? ভারতের কোন স্থানে উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত? তার সঠিক অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে থুম্বা হবে। হ্যাঁ, ভারতের কোন স্থানে উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত, এটা সঠিক অ্যান্সার হলো থুম্বা। নেক্সট নাম্বার কোশ্চেন, মানে যেখান থেকে ছাড়া হয় বা তো মানে ওঠানো হয়, ঠিক আছে, কোনো মানে ধরো যে বৈজ্ঞানিক যে বিভিন্ন মেশিন রয়েছে, ঠিক আছে, মহাকাশের মহাকাশ, বিশেষ করে এটা স্যাটেলাইট জাতীয় যেটা, ঠিক আছে, ওই বিষয়টাকে নিয়েই ধরা হয়। নেক্সট নাম্বার কোশ্চেন, ভাইরাস শব্দটির আবিধানিক অর্থ কি? জলজ বিষ, প্রাণীজ বিষ, উদ্ভিজ্জ বিষ, আর কোনটিও নয়। এটার সঠিক অ্যান্সার, হ্যাঁ সেদিন আমি দেখলাম, বিষ না, এটার সঠিক অ্যান্সার হচ্ছে প্রাণীজ বিষ হবে। ঠিক আছে, ভাইরাস শব্দটির আবিধানিক অর্থ, আগের দিন বিষ বলেছিলাম তো, এটার অ্যান্সার হচ্ছে প্রাণীজ বিষ। বিষ থেকে বিষ হয়েছিল তো, তো এটার অ্যান্সার কিন্তু প্রাণীজ বিষ হবে। হ্যাঁ, নেক্সট নাম্বার কোশ্চেন, পি এন ঠাকুর কার ছদ্মনাম? অশ্বিনী কুমার দত্ত, পুলেন বিহারী দাস, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু। পি এন ঠাকুর কার ছদ্মনাম? হুম, পি এন ঠাকুর ছদ্মনাম হচ্ছে রাসবিহারী বসু। নেক্সট নাম্বার কোশ্চেন, সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন? বি এন রাও, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। সংবিধানের খসড়া কমিটির আগে বি এন রাও। আচ্ছা, বি এন রাও এর পুরো নাম কি বলতে পারবে? ভীমরাও রামজি আম্বেদকর। গুড। তো এখানে সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন, এটা সঠিক অ্যান্সার কিন্তু বি এন রাও হবে না, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। হুম। নেক্সট নাম্বার কোশ্চেন, আগে কোথা যদি থাকে, আগে লেখা যদি থাকে, তো ডাক্তার রাজেন্দ্র প্রসাদের সঠিক অ্যান্সার। ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নাম কি? ক্যালকাটা ডালহৌসি ক্লাব,
মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান ক্লাব, আর হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। না, এটার অ্যান্সার সঠিক আছে ক্যালকাটা ডালহৌসি ক্লাব। হ্যাঁ, ক্যালকাটা ডালহৌসি ক্লাব কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি? কাঁসাই, অজয়, মাতলা, শিলাবতী। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি? কাঁসাই, অজয়, মাতলা, শিলাবতী। কারো জানা আছে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাতলা। কি বললাম? এটা সঠিক অ্যান্সার মাতলা। নেক্সট নাম্বার কোশ্চেন। দ্য ক্যান্টারবারি টেলস এর রচয়িতা কে? দ্য দ্য ক্যান্টারবারি টেলস এর রচয়িতা কে? তারা একটু দেখে নেই। হ্যাঁ, ক্যান্টারবারি হ্যাঁ, না না না, শেক্সপিয়ার না। এটা সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাঁ, চসার, জিওফ্রেস চসার, ফাদার অফ পোয়েট্রি বলা হয় না? তো দ্য ক্যান্টারবারি টেলস এর রচয়িতা হচ্ছে চসার। নেক্সট আমার কোশ্চেন। আর এই ইংলিশ রাইটারের যে বিভিন্ন গল্প অথবা কবিতা অথবা নাটক যাই থাক না কেন, এটা যেই প্র্যাকটিস সেটাই পাচ্ছ, প্রতিটা কোশ্চেন কিন্তু লিখে থাকবে। যেমন ক্যান্টারবারি টেলস, এটা এমন নয় যে ইম্পর্টেন্ট কোশ্চেন না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষায় দিয়ে দিতে পারে। চসার আছে, তারপর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের লেখা, তারপর হচ্ছে আর কে নারায়ণের লেখা বইয়ের নাম, তারপরে হচ্ছে শেক্সপিয়ারের লেখা বইয়ের নাম, তারপরে হলো রবার্ট ব্রাউনিং এর লেখা বইয়ের নাম। এসব আহ, বিভিন্ন ইংলিশ রাইটার গুলোর বইয়ের নাম কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়, বিশেষ করে এইচএস লেভেল এমনকি গ্রাজুয়েশন লেভেলে এই কোশ্চেন গুলো দেয়। মাধ্যমিক লেভেলে খুব কমই থাকে। ঠিক আছে, মাধ্যমিক লেভেলে কোশ্চেন কোনটা কোনটা দিয়েছিল? দ্য গ্যালিভার্স ট্রাভেল, এটা ছিল না? দ্য গ্যালিভার্স ট্রাভেল তোমাদের ছিল না, ছিল না? কে কে পড়েছো দ্য গ্যালিভার্স ট্রাভেলটা? অনুপমা পড়েছো? বিউটি? হুম, আর কে পড়েছে এখানে? স্টোরিটা কি ছিল? গেলিভার নামে গেলিভার নামে একজন ব্যক্তি ছিলেন, দৈত্য যাকে বলা হয়। তিনি আহ, একটা জায়গাতে যান, সেই জায়গাটার নাম হচ্ছে লিলিপুট। ঠিক আছে, লিলিপুট। ঠিক আছে, তো উনি প্রায়, মনে নাই, অনেক দিনে পড়েছে, ক্লাস 12-এ আমাদের ছিল। তো উনি প্রায় মানে 10 ফুটের মতন লম্বা বা 6 ফুটের মতন লম্বা, কিন্তু লিলিপুটিয়ান গুলা কি হচ্ছে ওই আধা ফুটের মতো ওদের হাইট। ঠিক আছে, মানে হলো এই 6 ইঞ্চির মতো ওদের height, ঠিক আছে। তো তাদের মধ্যে আবার সর্দার ছিল, ঠিক আছে, তাদের মধ্যে আবার ক্যাপ্টেন ছিল, তার মানে যেমন আমাদের গ্রামের প্রধান পঞ্চায়েত এরকম থাকে। ওই লিলিপুট দেশে গেছিল। তো ওকে দেখে তো সবাই ভয় পাইতো। তো এটা একটা গল্প ছিল, পরবর্তীতে সবাই ওকে মারার চেষ্টা করতো, ঠিক আছে, বন্দি করার চেষ্টা করতো। ঠিক আছে, কেউ ওর এত ছোট ছোট ওরা কানের ভিতরে কখনো কখনো ঢুকে যেত। ঠিক আছে, তারপরে ওদের যে খিল গুলা থাকতো সেই খিল দিয়ে কি বলে ওকে
ওর পায়ে মারতে চাইছে যীশু খ্রিস্টের মতো করে, ওকে এইভাবে বন্দি করতে চাইছিল। এটা নিয়ে সানি দেওল আর ববি দেওলের একটা বইও আছে, লিলিপুটিয়ানের, ঠিক আছে। হ্যাঁ, তো এই এই বইটা কিন্তু, এই দ্য নেম অফ দিস বুক, এটা কিন্তু খুবই আছে, বুঝছিস তো? কে লিখেছে বলতে পারবে? এটা হলো দ্য নেম অফ দ্য রাইটার, ঠিক আছে, জোনাথন সুইফট। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে দিয়ে দেয়, দ্য গ্যালিভার্স ট্রাভেল, ঠিক আছে। নেক্সট নাম্বার কোশ্চেন হচ্ছে, রক্তের ফ্লুইড কি কাজে সাহায্য করে? অ্যালার্জি দমনে সহায়তা করে, অবিস্রাবন চাপ বজায় রাখে। নেক্সট নাম্বার কোশ্চেন হচ্ছে, রক্ত রস উৎপন্ন করে, রক্ত প্রবাহকে প্রবাহিত করে। রক্তের ফ্লুইড কি কাজে সাহায্য করে? যখনই সায়েন্সের কোশ্চেন পাবা, সায়েন্সের কোশ্চেন কিন্তু আমি তোমাদের বারবার বলে দিয়েছি মুখস্থ করবা, কারণ কি এই বিষয়ে আমার অনেকটাই ধারণা কম, ঠিক আছে। যদি কোনো কারণে ধর যে বলে স্যার এটা হলো কি করে, এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নেই, যতটুকু জানি ততটুকু আহ, বলতে পারবো, ঠিক আছে। তো তার জন্য বলছি যে, আর সায়েন্সের বিকল্প একটাই হচ্ছে, প্রথমে মুখস্থ করো, তারপরে ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। হিস্ট্রি জিওগ্রাফি প্রথমে বুঝো তারপরে মুখস্থ করো, কিন্তু সায়েন্সের বিষয়টা অনেকটা আলাদা, প্রথমে মুখস্থই করো তারপরে বোঝার চেষ্টা করো, দেখবা ফুললি মনে থাকে, ঠিক আছে। তো 12 নম্বর কোশ্চেন কি বলছে, রক্তের ফ্লোরাইড কি কাজে সাহায্য করে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অবিশ্রাবণ চাপ বজায় রাখে, ঠিক আছে। নেক্সট নাম্বার কোশ্চেন, কোন চিত্র পরিচালকের জন্মশতবর্ষ এই বছর? এটা লাগবে না এই কোশ্চেনটা, ঠিক আছে। এটা 2020 হয়েছিল, দরকার নেই এটা। বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? দেখি কে বলতে পারে এটা। হ্যাঁ, বাহ, ভেরি নাইস। নেক্সট নাম্বার কোশ্চেন, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছে? দাদাভাই নৌরোজি, অরুণ জেটলি, আর সর্দার বল্লভভাই প্যাটেল, প্রশান্ত চন্দ্র, মহালানবিশ। হুম, তো জাতীয় আয় নির্ধারণ করেছেন হলো দাদাভাই নৌরোজি। নেক্সট নাম্বার কোশ্চেন, কে অক্সিজেন নির্গত করতে পারে না? এক নম্বর হচ্ছে সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, সবুজ উদ্ভিদ। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, ভেরি গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? হরপ্পা, মহেঞ্জোদারো, তারপর হচ্ছে ধোলাভিরা, কালীবঙ্গান। শিলালেখ মানে হচ্ছে, মানে কি বলা হয় যেন, নিদর্শন পাওয়া যায়, নিদর্শন, ঠিক আছে। মানে সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? শিলালেখ মানে হচ্ছে যে, মানে কি বলবো এটাকে, মানে ওই সভ্যতার বিভিন্ন ধরনের আইডিয়া গুলা ওই জায়গাতে পাওয়া গেছিল, হরপ্পাতে, না মহেঞ্জোদারোতে, ধোলাভিরাতে, কালীবঙ্গানে, ঠিক আছে। কি হবে এটা অ্যান্সার? কালীবঙ্গান না, তার অ্যান্সার হচ্ছে ধোলাভিরাতে, হ্যাঁ, ধোলাভিরাতে। নেক্সট নাম্বার কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী, হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি নিচের কোনটি? এটা হচ্ছে ক্লোরোফিল, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। উদ্ভিদের বৃদ্ধির জন্য কোনটি ব্যবহৃত হয়? ক্লোরোফিল, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু অ্যান্সারটা হলো ভুল, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইয়েস, ঠিক আছে। ঠিক আছে, বাকিরা তোমরা সকলে শুনতে পাচ্ছ? তাপসী, শুভম, সুশান্ত, সুবর্ণা, সুজিত? হুম, চুপচাপ করে আছো কেন তাহলে? ভুল হোক কোনো ক্ষতি নাই, অ্যান্সারটা অ্যান্সার তো দাও, চুপচাপ করে থাকলে হবে? বা এই কোশ্চেন গুলা যে আমি পরবর্তীতে ধরি তখনও তো দেখি কোনো কোনো স্টুডেন্ট অ্যান্সার দিতে পারো না, কি কারণ?
ঠিক আছে, আজকে ধরবো কিন্তু আমি সবাইকে। দেখো, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি, বলো এটা। এটা তো সবচেয়ে সহজ। পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? পামির মালভূমি। পামির লেখা আছে এখানে কোথাও? এটা পামির হবে। পামির হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। ঠিক আছে। বৃহত্তম মালভূমি বর্তমানে তিব্বত মালভূমি। কি বললাম? বিস্তৃতের দিক থেকে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত, কতটা সেটা জানা নাই যদিও, কিন্তু তিব্বত মালভূমি এটা হবে সঠিক অ্যান্সার। উচ্চতম মালভূমি পামির মালভূমি। নেক্সট নাম্বার কোশ্চেন, জামা মসজিদ কে নির্মাণ করেছেন? বাবর, জাহাঙ্গীর, আকবর আর হচ্ছে শাহজাহান। শাহজাহান, গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, গঙ্গা, সোন আর হচ্ছে শতদ্রু। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? এটা অ্যান্সার হচ্ছে সোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট নাম্বার, দ্য রিটার্ন অফ দ্য কিংস চলচ্চিত্র কয়টি অস্কার লাভ করে? দ্য রিটার্ন অফ দ্য কিংস চলচ্চিত্রটি কয়টি অস্কার লাভ করে? কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে 11টি। নেক্সট নাম্বার, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নগর ভিত্তিক, গ্রাম ভিত্তিক, উপজাতীয়, কৃষি ভিত্তিক। হরপ্পা সভ্য কৃষি ভিত্তিক। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল না, তো এটা হচ্ছে নগর ভিত্তিক। হুম তো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল হলো নগর ভিত্তিক। নেক্সট নাম্বার কোশ্চেন, কোন জীব সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না? উচ্চতর উদ্ভিদ, অ্যালোভেরা না, নেক্সট নাম্বার হচ্ছে ফুলারিয়া, হচ্ছে প্রোতাস্পিরিলিয়াম। কি হবে এটা অ্যান্সার? অ্যালোভেরা। এটা এই কোশ্চেনটা হচ্ছে প্রোতাস্পিরিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটাকে মুখস্থ রাখবো। নেক্সট নাম্বার হচ্ছে, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? হুনরা না? হুনরা তো আমিও শুনছি, কিন্তু এখানে কোশ্চেন অ্যান্সার ভুল আছে। এটা সঠিক অ্যান্সার হবে ইন্দো গ্রিক। হ্যাঁ, ইন্দো গ্রিকরা। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দো গ্রিক। মুখস্থ রাখবে কিন্তু, বলে দিলাম। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দো গ্রিক। এবার এই কোশ্চেন গুলোকে যদি আমি এখন ধরি তাহলে বলতে পারবি যা যা বললাম? বাকিরা বাকিরা বলতে পারবি তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর ধরছি না এটা। নেক্সট নাম্বার, নেক্সট ক্লাস হচ্ছে আজকে তোমাদের হুম
নিচের প্রশ্নগুলি সম্পর্কিত উত্তরবাহী করো। করো এটা। এই নাম্বার। আচ্ছা বলো সি নাম্বার। আচ্ছা কেউ বলছে সি, কেউ বলছে ডি। কি আছে কোশ্চেনটা? বাঘ, সিংহ, প্রাণী এদের মধ্যে নিচের কোন সম্পর্কটি সঠিক? তো সবাই বলছে সি নাম্বার। কেন ডি নাম্বার কেন হবে? প্রাণীর মধ্যে কিছু বাঘ কিছু সিংহ। কেন বাঘ কি কোনোদিন সিংহ হতে পারে? বাঘ কোনোদিনও সিংহ সিংহ হতে পারে না। সুতরাং এখানে সি নাম্বারটা হবে রাইট। যেমন এটা ধরো পুরো প্রাণী, ঠিক আছে, এটা হলো সিংহ আর এটা হলো বাঘ, ঠিক আছে। আর এটার মানে হলো তোমার এইরকম, তাহলে কিছু কিছু বাঘ হয় সিংহ আর কিছু সিংহ হয় বাঘ, ঠিক আছে, এটার মানে। তো সুতরাং এটা হবে না, এখানে এটা বলা নাই। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যদি কোনো ইম্পর্টেন্ট কল হয় তাহলে সেটাকে রিসিভ করো, যদি ইম্পর্টেন্ট কল না হয় তাহলে রিসিভ করে না করাটাই ঠিক হবে। কি বললাম বুঝছো তো? এই কারণে, কারণ কি এখানে ক্লাস করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। নেক্সট নাম্বার কোশ্চেন 72 নাম্বার, এটা করো। এই কোশ্চেন মার্ক যে চিহ্নটা রয়েছে সেই কোশ্চেন মার্কে কি বসবে? কোশ্চেন মার্কে কি বসতে পারে সেটা করো। এই কোশ্চেন মার্ক চিহ্নটাতে কি বসতে পারে? জিআই কোশ্চেনে যদি এত দুর্বলতা থাকে তাহলে তো খুব অসুবিধা হবে রে। জিআই তো এত দুর্বলতা থাকার কথা নয়। 200 হতে পারে। আর কেউ? শুভম বল, এটা অ্যান্সার কি হবে? 200। রমা, রিঙ্কি। আচ্ছা বল বিশ্বজিৎ বল, 200 কি করে হলো? হুম হুম হুম। ওর 10-80। তাও হয়, ঠিকই তো আছে, কি খারাপটা আছে? এটাকে ডাইরেক্টলি করবি, 6-এর সাথে 2 যোগ করবি, 6 আর 2 যোগ করলে 8 হবে, 8-এর সাথে 4 গুণ করলে 4-8 32, ঠিক আছে। 7-এর সাথে 3 গুণ করবি, 7 আর 3 হচ্ছে 10, এর সাথে 5 গুণ করলে 5-10 50। 8-এর সাথে 8-এর সাথে 12 যোগ করবি তাহলে হবে 20, এর সাথে 10 যদি গুণ করিস তাহলে 10-20 200। বুঝছিস কি বুঝিস নাই? ওকে, ঠিক আছে, বুঝা গেল। এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, বাকিরা বুঝছিস তো? দিবেশ, তারপরে রবি। ওকে, 73 নাম্বার কোশ্চেন করো। এই যে কোশ্চেন চিহ্নটা রয়েছে এই কোশ্চেন চিহ্নতে কি বসবে? করো দেখি। 73 নাম্বার যে কোশ্চেন চিহ্নটা রয়েছে সেই কোশ্চেন চিহ্নতে কি বসবে এটা করো। যে কোশ্চেন চিহ্নটা রয়েছে সেই কোশ্চেন চিহ্নতে কি বসতে পারে?
এটা তো একদম সহজ, কোনো কঠিনে নেই। 84, হ্যাঁ 84 হতে পারে। অনুপমা বল, এটা অ্যান্সার কি হবে? ট্রাই কর। রিঙ্কি, সুপর্ণা, সুজিত, বল অ্যান্সার কি হবে? ভাবিস না যে আমি তোদের দেখতে পাচ্ছি না কাউকে। কে কিরকম ভাবে পড়াশোনা করতেছে সবাই দেখা, সবই দেখতে পাচ্ছি আমি। ভালো করে পড়াশোনা কর। নয়ন বল, এটা অ্যান্সার কি হবে? চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা করো। বিউটি কই? বিউটি বল, এটা অ্যান্সার কি হবে? কেন হচ্ছে না? এটা তো একদম সহজ। হ্যাঁ, 3 4 12, 12 2 24, 24-এর সাথে 8 যোগ করলে হবে 32, 3 5 15 আর 1 16, 16-র সাথে 9 যোগ করলে হবে 24, 3 7 21, 3 21 63, 63-র সাথে 7 যোগ করলে 70, 9 2 18, 4 18 কত হয়? 4 18 72, 72-এর সাথে যদি 12 যোগ করিস তাহলে হবে 84, 84 হবে এটার অ্যান্সার। কি কঠিন আছে এগুলা? তো সবচেয়ে সহজ কোনটা? 24টা মিলে নেই। 24টা কেন মিলে নেই? 3 5, 3 5 15, 15-র সাথে 1 গুণ, তো 3 5 15 আর 15-র সাথে 1 গুণ 15ই হবে। হ্যাঁ, 15-র সাথে 9 যোগ করলে হবে 24, এটাই হলো। তারপরে 74 নম্বর পড়ো। এখানে যে কোশ্চেন মার্ক চিহ্নটা রয়েছে, এই কোশ্চেন মার্কে কত বসবে এটা করো। 26। বাহ, ভেরি গুড। আর কেউ দেখি তো, 26, 26 কে পারে? এটা ছোট ছোট বাচ্চাগুলোই পারছে দেখি। রিঙ্কি বলতো, এটা অ্যান্সার কি হবে? হুম, সুশান্ত বল, 26 কি করে হবে? স্কোয়ার প্লাস 1, ভেরি গুড। কিসের স্কোয়ার হবে বলতো? কেন পাঁচ? 5-এর স্কোয়ার কেন হলো? 5-এর স্কোয়ার যে ধরলি, 5-এর স্কোয়ারটা কেন ধরলি আমাকে এটা বল প্রথমে। হুম, বল। বাহ, গুড। হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলির স্কোয়ার করতে হবে। 2 যেমন একটা মৌলিক সংখ্যা, 2-এর স্কোয়ার প্লাস 1 5 হলো, ঠিক আছে। 3-এর স্কোয়ার প্লাস 1, এখানে কত হবে? 3 3 9 একে 10, তারপরে 5-এর স্কোয়ার প্লাস 1, তারপরে 11, তারপরে 7-এর স্কোয়ার প্লাস 1 হবে 50, 9টা হবে না কারণ 9টা হলো যৌগিক সংখ্যা। তারপর 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 11 স্কোয়ার প্লাস 1, 11 11 121, প্লাস 1 হচ্ছে 122, 122। বলো, কে বুঝে না এটা? বুঝছো? কোনো প্রবলেম আছে কি পিবেশ? বুঝছিস কি বুঝিস নাই? মংলু, গুড। হ্যাঁ, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, যেই সংখ্যাগুলা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ওগুলাকে বলা হয় মৌলিক সংখ্যা। বুঝছিস কি বুঝিস নাই? তো দুই, তো মৌলিক সংখ্যা সিরিয়ালি করছে, 2-এর স্কোয়ার প্লাস
দুই যেহেতু মৌলিক সংখ্যা, 2 এর স্কোয়ার প্লাস 1, 3 এর স্কোয়ার প্লাস 1, তারপর হচ্ছে 5 এর স্কোয়ার প্লাস 1, 7 এর স্কোয়ার প্লাস 1। তো 7 এর পরে 9 তো হবে না, কারণ 9 কে 3 দিয়ে যায়। তো যেটা 2 বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা মৌলিক নয়, মানে সেটা হলো মৌলিক নয়। ঠিক আছে, তো 11টা কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না, তো 11 হচ্ছে মৌলিক। তো 11 স্কোয়ার মানে হচ্ছে 121, আর 1 যোগ করলে হবে 122, এটা হলো অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হলো কি 26। ঠিক আছে, নেক্সট নাম্বার কোশ্চেন এটা করো। বি আর ডব্লিউ এই স্পেস কমপ্লিট, এটাকে করো তো দেখি। এটা হয়তো মিলবে না, মিলাতে পারবিও না। হুম, কর দেখি, ট্রাই কর একটু। কত? কেন ডি নাম্বারটা হবে বল দেখি, বলতে পারবি? ব্রাউন ব্রাউন তো হয়, কিন্তু মাঝখানে মাঝখানে তো আবার ব্রাউন ব্রাউন আসতেছে না, দেখে নে। যদিও এটাই অ্যান্সার, যদিও বি আর কয়টা কয়টা করে ধরেছিস? হ্যাঁ, বি আর ও ডাব্লিউ এন, এটা একটা। বি আর ও ডাব্লিউ এন, ব্রাউন। বি আর ও ডাব্লিউ এন, তো অ্যান্সার মিললো তো। ও ডাব্লিউ আর ডাব্লিউ, হ্যাঁ এটাই তো অ্যান্সার। ঠিকই আছে, ব্রাউন ব্রাউনই হলো তাহলে। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, 76 নাম্বার। হুম, অনুপমা পড়তো কি আছে? বাঁদিকে ঘোরে। হুম, জিরো বিন্দুতে পৌঁছায়। হুম হুম হুম, কত পথ আসতে হবে। গুড। তো করো তো দেখি এটা অ্যান্সার কি হবে। রাজু উত্তর দিকে 25 কিলোমিটার যায় এবং আহ, তারপর বাঁ দিকে ঘোরে এবং 5 কিলোমিটার যায়। 5 কিলোমিটার গিয়ে ও বিন্দুতে পৌঁছায়, এটা জিরো না, এটা ও বিন্দু, হ্যাঁ। ও বিন্দুতে পৌঁছায়, তারপর সে ডান দিকে ঘোরে। কত? ডি নাম্বার, ওকে। দেখি। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে শুরু করছে এটাকে বলা হয় প্রাথমিক। 30 হতে পারে। 30 হচ্ছে না? আচ্ছা, 30 হচ্ছে। ওকে, সুপর্ণা বলতো কত আসলো তোর? 30 আসে? রিঙ্কি তাহলে ভুল কোথায় হলো তোর? রাজু উত্তর দিকে। আচ্ছা, প্রথমে আমাকে এটা বল, কে কে, দেখি আমি স্টুডেন্ট গুলাকে একটু ট্রাই করে দেখি কে আছে। সুজিত বলতো এই জায়গাটাতে 1 2 3 এর মধ্যে পূর্ব দিক কোনটা? সুজিত বল। 3 নাম্বার। মঙ্গলু বলতো উত্তর দিক কোনটা?
নাহলে বল উত্তর উত্তর দিক কোনটা? উত্তর দিক হলো 2 নাম্বার। ও ঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে। তাপসী বলতো পশ্চিম দিক কোনটা? তুই কিছুই দেখতে পাচ্ছিস না, তখন থেকে দেখতে পাচ্ছিস না কিছুই? হ্যাঁ হ্যাঁ, একটু দেখতে পাচ্ছিস নাকি? হ্যাঁ তো কোশ্চেনটাই তো বলছি আমি। আমি পাশে যে লিখছি ওখানে দেখা পাচ্ছিস না? বাকিরা সকলে দেখতে পাচ্ছিস না? বাকিদের তো বাকিরা তো সকলে দেখতে পাচ্ছে, তাহলে তুই দেখতে পাচ্ছিস না কেন? হ্যাঁ, না না, ও হয়তো জুম করছে হয়তো। হুম, দেখতে পাচ্ছিস? হুম, উত্তর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, বাহ, গুড। তো এবার কি করলো, রাজু নামে একটা ছেলে, ধরো এই জায়গাটা থেকে ও প্রথমে উত্তর দিকে গেল, ঠিক আছে? তো উত্তর মানে উপর দিকে, উত্তর দিকে কত গেল, 25 কিলোমিটার গেল, ঠিক আছে? 25 কিলোমিটার গেল। এবার 25 কিলোমিটার যাওয়ার পরে সে তার বাঁ দিকে গেল। এবার বলতো একের দিকে যাবে না ও দুইয়ের দিকে যাবে, কোন দিকে যাবে, বাঁ দিক কোনটা? একের দিকে যাবে। তো একের দিকে কত কিলোমিটার গেল, 5 কিলোমিটার, ঠিক আছে? তো এটা হলো 5 কিলোমিটার। 5 কিলোমিটার গিয়ে ওখানে হচ্ছে ও বিন্দু, এই জায়গাটার নাম কি, ও বিন্দু। তারপর সেটা ডান দিকে ঘোরে। এবার ডান দিক কোন দিকে হবে, নিচে না উপরে, বলো? উপরে হবে। উপরে কত গেল, 5 কিলোমিটার গেল। গুড। উপরে গেল 5 কিলোমিটার। তারপরে কি করলো, সে তার আবার ডান দিকে ঘুরলো। ও, 5 কিলোমিটার যায়। ওকে। এরপর সে পূর্ব দিকে ঘোরে। হ্যাঁ, পূর্ব মানে হলো কি, ডান দিকে। গুড। এই তো, ঘোরার পরে মানে ডান পূর্ব দিকে ঘোরে এবং 5 কিলোমিটার যায়। তো এটা অনেকটা বেশি হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। এই, তো কি হলো, আহ, এখানে যে পাঁচ 5 কিলোমিটার, এই 5 কিলোমিটারের সমান কিন্তু এটাও, হ্যাঁ, পূর্ব দিকেও 5 কিলোমিটার গেল। এইবার কি হলো, কি বলছে যে এই যে জায়গাটা, এ স্থান থেকে শুরু করছে, এখান থেকে এই এখানে গিয়ে পৌঁছালো শেষ, তো এখান থেকে এত দূরের ডিস্টেন্সটা কত, কত হবে? এটা যদি 25 কিলোমিটার হয় আর এটা, এই এই যে এই দাগটা আর এখান থেকে এর ডিস্টেন্সটা তো সমান, তাই কিনা বল? তাহলে এখানে 5 কিলোমিটার মানে কি, এটাও 5 কিলোমিটার। তো এখানে 25 আর 5-এ কত হবে, 30। তো অ্যান্সার হবে 30। ওকে, কে বুঝে নেই বলো? যারা নতুন আছিস তারা ভালো করে প্র্যাকটিস কর, দেখবি অবশ্যই জিআই ভালো করে পাওয়ার একটা বেশ সুযোগ কিন্তু এটাই, তোমাদের বলে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করো। এরকম করে হয়তো তোরা কোচিং এও প্র্যাকটিস করতে পারবি না, বলে দিলাম, বুঝিস তো? প্রতিদিন ডেইলি ডেইলি কোচিং এ গিয়ে হয়তো তোকে টপিক বেসিসে করাবে, কিন্তু প্র্যাকটিস সেট অত সহজে ধরবেই না, বুঝেছিস? আর এখানে তো প্র্যাকটিস সেটের মাধ্যমে সবকিছু শিখতে পারছিস, নিজে বুঝতে পারছিস কটা পাচ্ছিস কটা পাচ্ছিস না। এখানে একদম ডাইরেক্ট পরীক্ষা দেওয়ার মতন করে, যারা বুঝতে পারছিস যে 2-3টা পাচ্ছিস, তাহলে ফাইনাল পরীক্ষাতে গিয়েও তোরা 2-3টাই পাবি, বলে দিলাম। এখানে যদি তুই 10টা পাচ্ছিস তো ফাইনাল পরীক্ষাতে গিয়েও তুই 10টাই পাবি। আজকে যে 25টা জিকে পড়াইলাম, 25টা জিকের মধ্যে যে যেটা অ্যান্সার দিতে পেরেছিস ওই অতটা নাম্বারে পাবি পরীক্ষাতে গিয়ে। কারণ এটা একদম ডাইরেক্ট পরীক্ষা যেরকম হয় ঠিক এটাও এরকমই।
সুতরাং একটু ভালো করে সকলে পড়াশোনা করো, বলে দিলাম, ঠিক আছে। যদিও ছেলেগুলো অনেকটা আগ্রহী আছে, ঠিক আছে। মেয়েদের গ্রুপে অনেক মেয়ে আছে কিন্তু পড়াশোনার প্রতি নজরটা অন্যরকম ভাবে পড়াশোনা করছে। তো ওদের চিন্তাধারাটা অন্যরকম, আমি তাদেরকে নিয়ে বিশ্লেষণ করতে চাচ্ছি না, ঠিক আছে। তো বলছি পড়াশোনা করতেছো তো ভালো করেই করো, ঠিক আছে। নেক্সট নাম্বার কোশ্চেন, 77 নম্বর। অ্যানভিল ও ক্যান 2:3:4 অনুপাতে কি লিখছে পরেরটা বুঝতে পারছি না, তারা আমি কোশ্চেনটা দেখেই বলে দিচ্ছি। কত নম্বর? 77 নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে কিছু, হ্যাঁ, অনুপাতে কিছু কিছু স্টেম নেয়, ফেলার পর তাদের কাছে 5:2:2, এটার অ্যান্সার হচ্ছে 5:2:2, 5:2:2 স্টেম তাদের কাছে রয়ে যায় যদি n এর কাছে 21টি স্টেম থাকে, তবে কেন কত তবে কেন কত স্টেম হারিয়েছে? দেখি তো এটা করতে পারো কিনা। n বিল ও ক্যান 2:3:4 অনুপাতে কিছু স্ট্যাম্প নেয়, খেলার পর তাদের কাছে 5:2:2 স্ট্যাম্প রয়ে যায় যদি n এর কাছে 21 স্ট্যাম্প থাকে, তবে কেনের কত স্ট্যাম্প হারিয়েছে? এটা করো, দেখি এটা অ্যান্সার করতে পারো কিনা। কেউ করতে পারবে এটা? ট্রাই করতেছো? ট্রাই করো। গৌরাঙ্গ কই? কি গৌরাঙ্গ চুপচাপ করে আছো কেন? কি ব্যাপার, হচ্ছে না কেন? ট্রাই করো। কেন? এখানে তো এন এর কাছে, এন এন। হুম হুম করে তো দেবো, ট্রাই কর আগে। হুম, না না 14 তো হচ্ছে না। 14 আসে নাকি? আচ্ছা বল তো 14 কি করে আসলো? হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। দেখ, এখানে হচ্ছে অ্যানভিল ও ক্যানের কাছে 2:3:4 অনুপাতে স্ট্যাম্প ছিল। তো কত ছিল? 2:3:4। এবার আমরা জানি কি, যখনই ইস্টু হবে, ইস্টু মানে হচ্ছে অনুপাত, ঠিক আছে। অনুপাত মানে হচ্ছে সবচেয়ে ছোট অংশটা। কি বললাম? সবচেয়ে ছোট অংশটা অনুপাত মানে, ঠিক আছে।
এবার এই ছোট অংশ যদি থাকে তাহলে অনুপাত থাকলে আমি কি করি এক্স ধরে অঙ্কটা করি। এবার এক্স যদি ধরি তাহলে মোট কত হচ্ছে 2, আর 3 2 আর 3 কত হচ্ছে 5, 5 আর 4 হলো 9, এর সাথে যদি এক্স ধরি তাহলে হচ্ছে 9x। এটা হচ্ছে মোট টোটালটা। বুঝছিস কি বুঝিস না? ওকে, এবার এখান থেকে আমি প্রথমে n এরটা বার করব। কারটা বার করে নেই, n n এর কাছে কতটা রয়েছে, কারণ এটা কাটাকাটি করতে সুবিধা হবে। 9x ইন্টু কত 4 বাই পুরোটা মানে যোগ করব, যোগ করে কত হচ্ছে, কত হবে পুরোটা যদি যোগ করি তাহলে হবে 9, 9 আসলো, তাহলে কত হচ্ছে 4x। n এর কাছে কত থাকলো 4x টা, ঠিক 4 বুঝিস নাই, মোট হচ্ছে 9x, ঠিক আছে, মোট কত 9x, তাই তো। এবার 9x যদি হয় 9x থেকে তোর n এর কত হচ্ছে 9x ইন্টু 2/9 হবে, এরকমই তো করি। এদিক থেকে 9 9 কাটা হবে, n এর কাছে আছে 2x টা, তারপর হচ্ছে বিলের কাছে আছে 3x হবে, 9x ইন্টু, তো আমি ডাইরেক্টলি n এরটা বার করে নিলাম, 4x করে নিলাম, ঠিক আছে। এবার কি হলো, এবার n এর কাছে n এর যে পরবর্তীতে মানে খেলার পর তাদের কাছে রয়ে যায় কত 2x, এটা হচ্ছে n, n এর কাছে বাকি মানে পরবর্তীতে কত রয়ে যায়, এটা হলো 2, দুইটা রয়ে যায়, এইটাকে আমরা y হিসেবে ধরলাম, ঠিক আছে, যেটা ধর আগে ছিল সেটা x হিসেবে ধরলাম আর পরবর্তীটাতে আমরা y হিসেবে ধরলাম। এবার এটার সমান কি হচ্ছে, উম, এটার দ্বারা শর্টকাটে কোনো তো নিয়ম পাচ্ছি না যদিও, প্রথমেরটা হলো টোটাল হচ্ছে 9x ইন্টু 4/9 সমান সমান 4x, এটা হলো n, এর বিয়োগ করলো হচ্ছে 2x ধর বাদ দিয়ে দিল, তো n এর কাছে যদি n এর কাছে এতটা থাকে তো 4x মাইনাস 2x ইকুয়ালস টু 21 যদি হয়, তাহলে এখান থেকে আমি যদি 2x ইকুয়ালস টু 21, x এর মানে তো 21 হবে না, তাহলে কোশ্চেন অ্যান্সার হচ্ছে ক্যান এর কাছে কটা ছিল, 28। ক্যান হচ্ছে 4x। আচ্ছা, ক্যান এর কাছে চারটা অ্যান্সার, চারটা ছিল, তো 9x ইন্টু 4/9 টোটাল 4x আছে, হলো এটা। তারপরে এখন বর্তমানে আছে কত, বর্তমানে আছে 9x টা থেকে 2/9 2x, তাহলে কত হচ্ছে 4x মাইনাস 2x, এখান থেকে উম,
এত অনুপাতে স্টেম নাই, খেলার পর তাদের কাছে এত থাকে, হয়ে গেল। যদি n এর কাছে এত থাকে, n হচ্ছে এখান থেকে প্রথমে x এর মানটা বার করে নিতে হবে। হ্যাঁ, আর কারো হচ্ছে কোনো? গৌরাঙ্গ হলো? শুভম হচ্ছে না? করতে লাগবে তো। 2x থেকে 5x, 5x minus 2x equals to 21, তো x equals to কত? x equals to হবে 3x equals to 21 or x equals to 7, এটা আসলো। তাহলে n কোনটা? এটা হচ্ছে n, 5:2:2, n এর কাছে। তবে তবে n কত হারিয়েছে, তাই তো? হারিয়েছে n কত হারিয়েছে? এখানে হচ্ছে n এর হচ্ছে 5। দাঁড়াও 5x মানে 3x মানে n এর কাছে হচ্ছে বর্তমানে 21টা রয়েছে। হুম, 7 কত হারিয়েছে? তো আগে কত ছিল? হ্যাঁ, খেলার পর তাদের কাছে 5 স্টার তো স্ট্যান্ড রয়েছে। ঠিক আছে, দেখ একটু পরে করাচ্ছি এটা। হ্যাঁ, অনেক সময় সময় লাগতেছে, এটা করো। তো আমি ওটা ট্রাই করি। mn সরল রেখায় কাছে একটি আয়না রাখা হয়, তবে কোন চিত্রটি সঠিক? কর দেখি তো। হুম, কোন নাম্বারটা হতে পারে? দেখ, আয়নার আয়না যেখানে থাকবে কি হবে, তো উল্টে যাবে, তাই না? আয়না থাকলে এই যে দাগটা আছে, এই দাগটা কি হবে, বাঁ দিকে চলে আসবে, এই দিকে। এবার কোন অপশনে তাহলে এটা আছে দেখে নাও। সবগুলোতে তো একই রকম আছে। আর এই যে তীরটা আছে, সেই তীরটা চেঞ্জ হয়ে উল্টা দিকে চলে আসবে, ঠিক আছে? এবার দুইটা অপশনে আছে, এ আর হলো সি। তো এরকম করে বাকি যে অপশনগুলো আছে সেগুলোতেও কিন্তু একই রকম হবে। হুম হুম, এটা সঠিক অ্যান্সার, কিন্তু তোমার এ নাম্বারটাই হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। এই জায়গাটাতে প্রশ্নবোধক চিহ্নটা উল্টা দিকে চলে আসে, তাই না? ঠিক আছে, নেক্সট নাম্বার কোশ্চেন। নিচের প্রশ্নগুলির যেটির সঙ্গে মিল নেই সেটি বাহির করো। কোনটার মিল নেই করো তো দেখি। কত নম্বর? কেন সি? হ্যাঁ, তো কি হচ্ছে তো? না, দিতে তো পারে, ডিস্টেন্সটা অনেক হয়েছে নাকি? 44 থেকে 31-এর ডিস্টেন্সটাও তো অনেক আছে। হুম, তাহলে না, ঠিকই আছে, বুঝছি। হ্যাঁ, কেন? কেন বল। হুম হুম,
এটা তো যায় তো, এটা তো ভাগ যায় তো, 61 দিয়ে 3 17 হয় কি না? এটা হবে না, 3 17 তো 51 হয়, এটা তো যায়। এটা ডিস্টেন্স, মানে ডিস্টেন্স ওয়াইজ করছে যদিও, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হলো বিয়োগ কর প্রথমে কত হচ্ছে। হ্যাঁ, এখানে প্রথমটা ডিস্টেন্স হচ্ছে 4, বি নাম্বার ডিস্টেন্স কত হচ্ছে 3 13, ঠিক আছে, আর এখানে ডিস্টেন্স হচ্ছে কত 49, তাই না? আর এই এখানকার ডিস্টেন্সটা কত হচ্ছে 4। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছিস বলতো, কোনটা হতে পারে বলে, এটা আছে। হ্যাঁ, বিন, তাহলে 13 হবে, কারণ বিটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হলো 7 এর স্কোয়ার, ঠিক কি না? তাহলে 13 কোনো স্কোয়ার নয়, ঠিক আছে, তো এটা অ্যান্সার হলো বি নাম্বারটা। বলো, তাপসী, শুভম, বুঝিস না বুঝিস নাই? রিঙ্কি? ওকে, গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, 80 নাম্বার করো। কোনটা তৈরি করা যাবে না ডিস্ট্রিবিউশন থেকে? যদি অঙ্ক করতে চাস ইংরেজি করতে চাস তাহলে তাড়াতাড়ি কর, এটা অ্যান্সার কি হবে দেখি, ফার্স্ট কে বলতে পারে এটা answer? কেন সি নাম্বারটা হলো এখানে? হুম, দেখ, ইংলিশে আমি বলেছিলাম যদি ক্যান নট থাকে, ঠিক আছে, তাহলে কোনটা না হবে সেটা, এই যে না কথাটা। আর যদি এরকম কোশ্চেনে যদি কোনো তৈরি করা যায় না কোনো কথা থাকে, তাহলে তোমার দেখতে হবে কোনটা হবে না। দেখ, এখানে ডিস্ট্রিবিউশন লেখা আছে, ডিস্টার্ব, ডিস্ট্রিব কথাটা কিন্তু এটা দিয়ে হয়, টিউশন কথাটাও এটা দিয়ে হয়, TUTION এটা দিয়ে হয়, কিন্তু সিচুয়েশন কথাটা হবে না, কারণ এ নাই এটাতে, এই লাইনটা এটার মধ্যে কোনো এ নাই, আছে, তো এখানে তোমাদের অ্যান্সার হবে সি। 81 নাম্বার করো তাড়াতাড়ি। অ্যাডভার্সিটিকে যদি হ্যাপিনেসের সঙ্গে সম্পর্কিত হয় তবে ভেহেমেন্স এটার সঙ্গে সম্পর্ক কার? করো এটা। কারো অ্যান্সার হয়েছে এটা? অ্যাডভার্সিটি যদি হ্যাপিনেস এর সঙ্গে সম্পর্কিত হয় তবে ভেহেমেন্স এর মানে সম্পর্কিত হবে কার সঙ্গে? বাংলা বইয়ের কিছু কিছু সলিউশন না ঠিক মতো করে দেওয়াই থাকে না। কিরে, হয়েছে কারো?
হচ্ছে না, মানে তো লাগবে না রে। আর কারো হয়েছে এটা? আচ্ছা, কেন মান দিয়ে কেন মিলছে না? অ্যাডভার্সিটি মানে কি? কারো জানা আছে অ্যাডভার্সিটি মানে কি? বলতে পারবে? অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্দশা, ঠিক আছে, দুঃখ। যদি হ্যাপিনেস হয়, ঠিক আছে, দুর্দশা, এটা হচ্ছে হ্যাপিনেস, মানে অ্যাডভার্সিটির বিপরীত শব্দ হচ্ছে হ্যাপিনেস। তাহলে ভেহেমেন্স, ভেহেমেন্স মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি আগ্রহ, লাভ, লাভ, ঠিক আছে, টান, ঠিক আছে, কোনো জিনিসকে চাওয়া, ধর, ঠিক আছে, তো এটাকে বলা হয় ভেহেমেন্স, ঠিক আছে। তো এটাকে কোনো জিনিসকে না চাওয়া, হয় কি না, এটাই হবে। কি বুঝছিস কি বুঝিস নাই? হুম, কোনো জিনিসকে না চাওয়া হবে, তো এটা অ্যান্সার হচ্ছে পেটলেন্স, PATULANCE হবে, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে কোনো জিনিসকে না চাওয়া। ওকে, বিপরীত শব্দ হিসেবে ইউজ হয়েছে, এটা অপোজিট মিনিং। হ্যাঁ, ইংলিশে নতুন, ঠিক আছে, কিন্তু এটা জিআই তে দিয়েছে, ঠিক আছে। নেক্সট নাম্বার, এই কোশ্চেনটা করো তো দেখি। এটা তোমাদের কাছে 1 মিনিট সময় আছে, করো দেখি, 1 মিনিটের ভিতরে করো। কি আছে, তাতাইয়ের থেকে ডোডো ছোট, তাতাই আবার রুকুর থেকে ছোট, এবং রুকু পিকলুর থেকে বড়, যদি প্রথম দুটি শর্ত সত্য হয় তবে তৃতীয়টি আহ, কি সত্য না মিথ্যা? হুম, তাতাইয়ের তাতাইয়ের থেকে ডোডো ছোট, তাতাই আবার রুকুর থেকে ছোট, কিন্তু রুকু পিকলুর থেকে বড়, যদি প্রথম দুটি শর্ত সত্য হয় তবে তৃতীয়টি কি? প্রথমে তৈরি কর আগে ওটাকে। তৈরি হয়ে গেছে? না না, কোনো কিছু নাই তো। এটা অপশনটাই মানে অন্য কোশ্চেনে অপশন দিয়েছে মনে হয়। হ্যাঁ, তাই না? এটা অপশনটাই মানে অন্য দিয়েছে।
হ্যাঁ, কি সত্য হবে? কথাটা ঠিক? আচ্ছা দাঁড়া দেখি। তাতাই, তাতাইয়ের থেকে ডোডো ছোট, ঠিক আছে? তো এখানে হলো তাতাই, তাতাইয়ের থেকে ডোডো ছোট হলো। তাতাই আবার রুকুর থেকে ছোট, তাতাই আবার রুকুর থেকে ছোট। ওকে হলো। রুকু পিকলুর থেকে বড়, রুকু রুকু হচ্ছে পিকলুর থেকে বড়, পিকলুর থেকে বড়, বড়, পিকলুর থেকে বড়। যদি প্রথম দুটি শর্ত সত্য হয়, বুঝলে? মানে তবে তৃতীয়টি কি? তৃতীয়টি কি? এটা সত্য না মিথ্যা? তাতাইটা কি? হুম, যদি প্রথম দুটি শর্ত সত্য হয়, মানে রুকুর থেকে পিকলু ছোট, পিকলুর থেকে তাতাই ছোট, তাই না? তাহলে তাতাই, কোশ্চেনটাই তো বুঝতে পারছি, তৃতীয়টি কি? আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেন গুলা, এগুলা কোশ্চেন কোনোদিন পরীক্ষাতে দিবেও না তোদের। 83 নাম্বারটা করো। হুম, হকি, ভলিবল ও বেসবলে পারদর্শী কে? হরপ্রীত, অনুভব, গুরমিত, অ্যান্টনি। সরি, এই কোশ্চেনটা কিরকম করে তুলছি আমি? এই কোশ্চেনটা তোলা হয় নাই, ঠিক আছে? এটা লাগবে না, কারণ কি এখানে উপরে আর একটা আহ, বড় কোশ্চেন ছিল, যেরকম অনুভব ও হরপ্রীত হকি ও ভলিবলে পারদর্শী, অনুভব ও চেতন হকি ও বাস্কেটবলে পারদর্শী, এই কোশ্চেনটা লেখা নাই এখানে। তো এখানে পুরো রিলেটেড কোশ্চেন হচ্ছে এটাই। এই কোশ্চেনটা করো তো। ময়নার ক্লাসে ৬২ জন ছাত্রীর মধ্যে 18তম, পিছন দিক থেকে গোনা হলে ময়না কততম ছাত্রী হবে? করো এটা। ময়নার ক্লাসের মধ্যে, ময়নার ক্লাসের ৬২ জন ছাত্রীর মধ্যে 18তম, মানে প্রথম দিক থেকে, আর পিছন দিক থেকে সে কতটা হবে? হুম, 43। গুড। টোটাল যদি করে তাহলে কি করতে লাগে? +1। আর যদি এমনি কোনো পজিশন বলে তাহলে কি করতে লাগে? মাইনাস। গুড। তাহলে কি হলো? 62 থেকে 18 বিয়োগ করো, কত হচ্ছে? 4। আর এখানে হলো 44 -1 কত হচ্ছে? 43। এটাই হলো অ্যান্সার। বাকিটা বুঝছিস কি বুঝিস নি? যদি ধরো স্কুলে মানে ক্লাসের মধ্যে টোটাল কতজন ছাত্র ছিল, মোট যদি বলতো, তাহলে কি করবি? এটার সাথে এটাকে যোগ করে +1 করে দিবি, ঠিক আছে? আর কি হচ্ছে, ধরো ময়নার ক্লাসে ময়নার যদি বা কোনো একটা ব্যক্তির যদি পজিশন বলে, তাহলে যতজন ছাত্র আছে তার থেকে তার যে পজিশন আছে সেটাকে বিয়োগ করবি, বিয়োগ করার পরে মাইনাস করে দিবি, বাস। বা যদি তুই এভাবে হিসাব করে থাকিস যে এটা একটা লাইন, ঠিক আছে, এটা একটা ক্লাস, এখানে প্রথম থেকে এখানে এটা ধরো ময়না, ওর র্যাঙ্ক কত আছে? 18। তো এখানে কত, এইদিকে কত হলো? 17 জন আছে, প্রথমে আছে 17 জন, তো ওকে নিয়ে 18 জন। এবার 62 থেকে তুমি, এদিকে আছে 44 জন, মানে এখানে আছে 43 জন, ঠিক আছে? মানে 43 জন না, এদিকে কতজন থাকবে? এইটাতে যদি কত, 62 না 63? হ্যাঁ, 62 জন। তাহলে এখানে 44 থাকতেছে, ওকে নিয়ে কিন্তু 44, ঠিক আছে? ওকে নিয়ে 44, ওকে নিয়ে না, না, পিছন দিক থেকে তার র্যাঙ্ক কত হবে সেটা বলছি। এটা ওইভাবেই করবি, এভাবে শিখে নিবি। কোনো একটা পজিশন যদি হয়, কোনো একটা পজিশন হলে, তাহলে টোটাল থেকে ওটাকে বিয়োগ করার পর -1 করে দিবি, 43 হবে সঠিক আনসার।
ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে 43। 44 মাইনাস 1 হচ্ছে 43। এটা হিসাব করে নিস, দেখবি মিলে যাবে। হ্যাঁ, ইংলিশ কিন্তু খুবই কঠিন বলে দিলাম। ইংলিশ যত বেশি প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিস করবি, ততই লাভ হবে। প্র্যাকটিস করবি না, কোনো লাভই হবে না কিন্তু, বলে দিলাম। ঠিক আছে, প্রচুর পরিমাণে কঠিন ইংরেজি ইংরেজি আহ, দ্বারা তো ফোন করছে। হুম হুম কোন টাইমে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে, কোনো প্রবলেম। হুম, হ্যালো। এমনি পার্সোনাল কথা কিন্তু বাইরে বলিস, হ্যাঁ? কি বললাম, শুনছিস কি শুনিস নাই? দেখ কি বলছে, আজকে যতটুকু করা যায় করি, আর বেশিক্ষণ সময় নাই। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট। এটার মানে কি কেউ বলতে যদি বলতে পারো তাহলে বলো। হুম 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 গুড। তার প্রথমে কোশ্চেন আছে, দ্য টিচার এমফেসাইজড দ্য সেলিয়েন্ট পয়েন্টস অফ দ্য ইস্যু। বলো তাহলে সেলিয়েন্ট মানে কি? প্রথমে মানেটা মানেটা তো মানে বুঝতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলিয়েন্ট? সেলিয়েন্ট মানে হচ্ছে মেইন, মেইন যেটা, ঠিক আছে, প্রিন্সিপাল যেটাকে বলা হয়। ঠিক আছে, সেলিয়েন্ট পয়েন্ট মানে মেইন পয়েন্ট। ঠিক আছে, যেটা হচ্ছে টার্গেট পয়েন্ট, সেটাকে বলা হয়। এবার প্রথম হচ্ছে অ্যাকিউরেট। কি বললাম? অ্যাকিউরেট। তারপরে হচ্ছে কি, প্রমিনেন্ট, আরেকটা হচ্ছে রিলেভেন্ট। আর কোনটা হতে পারে বলো তো? অ্যাকিউরেট কেন হবে? The teacher emphasized the salient feature of the issues. The teacher emphasized the salient features of the issue. Accurate কিন accurate আর prominent মানে কি বলো তো? মানে ওটাও কিন্তু টার্গেটফুল, বুঝছিস তো? কিন্তু এই দুইটার মধ্যে কোনটা আগে হয়, কোনটা বেশি? অ্যাকিউরেট কথাটা আমরা কখন ইউজ করি? প্রমিনেন্ট হবে, হ্যাঁ। বুঝেছিস না বুঝিস নাই? কোনো কিছুকে যদি কথার ক্ষেত্রে ইউজ করা হয় তাহলেই সেখানে প্রমিনেন্ট হবে।
নেক্সট নাম্বার কোশ্চেন, রাম ইজ ভেরি ডিসক্রিট। এবার বলো, ঠিক এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে, এই আন্ডারলাইন ওয়ার্ডের চারটা মিনিং দেওয়া আছে, চারটা মিনিং এর মধ্যে কোন মিনিংটা হবে? তাহলে এই মিনিংটাকে জানতে গেলে তোমার আন্ডারলাইন যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটাকে প্রথমে জানতে লাগবে, ঠিক আছে? এটাকে বলা হয় সিনোনিমস। এবার যার সিনোনিমস মুখস্থ থাকবে সে তো চট করে পেয়ে যাবে, আর যার সিনোনিমস মুখস্থ থাকবে না তার মানে তার অ্যান্সার হবে না। ইংরেজিতে বলে দিলাম সিনোনিমস অ্যান্টোনিমস। সিনোনিমস আর হলো অ্যান্টোনিমস, আর একটা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ইডিয়মস অ্যান্ড হলো ফ্রেজ। এই কোশ্চেনগুলোকে মুখস্থ করো, দিন রাত্রি এগুলা নিয়ে পড়ে থাকো, আর কোশ্চেন সলভ করার চেষ্টা করো, দেখবা নাম্বার অটোমেটিক্যালি বাড়তেই থাকবে। প্রথমে ভয়েস চেঞ্জ নারেশন খোঁজার চেষ্টা করো না, প্রথমে ইডিয়মস ফ্রেজ ওয়ান ওয়ার্ড, তারপরে সিনোনিমস অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব গ্রুপ ভার্ব, এগুলাকে টার্গেট করো, দেখবা অ্যান্সার অনেক দূর আগাবে, মানে নাম্বার অনেক দূর আগায় যাবে। এবার বলো এটার অ্যান্সার কি হবে? ডিসক্রিট মানে কি? রাম ইজ ভেরি ডিসক্রিট পার্সন। ডিসক্রিট মানে হচ্ছে সতর্ক, ঠিক আছে, মানে দায়িত্ববান। তাহলে এটার সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রথমে কি আছে? প্রুডেন্ট। এবার বলো তো প্রুডেন্ট মানে কি? এটাই আজকে করছি, হ্যাঁ, আর আর কিন্তু করছি না। প্রুডেন্ট মানেও কিন্তু হলো সতর্ক বা দূরদর্শী, সতর্ক বা দূরদর্শী বা পারদর্শী, এটাকে বলা হয়, ঠিক আছে? ওকে। ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে অন্যরকম, আলাদা, অন্যের থেকে আলাদা, অন্যরকম, ঠিক আছে? আরেকটা হলো মিল্ট। বলো এবার মিল্ট মানে কি? মিল্ট মানে সব জিনিসকে হালকা ভাবে যে নেয় না, কোনো ব্যাপার না, হয়ে যাবে, ওটাকে বলা হয় মিল্ট, মিল্ট পারসন। আর অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবসেন্ট মানে বুঝতেই পারছো, যে জিনিসটাকে ও, যার ওসব সম্পর্কে জানা নাই, ধারণা নাই, তো ওটাকে অ্যাবসেন্ট মাইন্ডেড বলা হয়, ঠিক আছে? তো অ্যাবসেন্ট মাইন্ডেড, মিল্ট, এটা তো, আর ইনডিফারেন্স, এটার কোনো মিনিংই দাঁড়াচ্ছে না এখানে, তাই কি না? রাম ইজ ভেরি অ্যাবসেন্ট মাইন্ডেড, এখানে ডিসক্রিট মানে হচ্ছে সতর্ক বা কোনো জিনিসের প্রতি একদম আহ, গভীরভাবে তাকে মেনে নেওয়া। মানে কি, ধরো যে এটা পড়ে আসবে, চট করে বলছে না হ্যাঁ আমি পড়ে আসবো, ঠিক আছে, আজকে বললাম যে এটাকে এতদিনে এতবার পড়ে আসবে, ও চট করে পড়ে আসলো সব, তো সেটাকে বলা হয়, এটাকে বলা হয় মানে দায়িত্ব পরায়ণ, যেটা এটাকে ডিসক্রিট বলা হয়। তো ডিসক্রিটের সঠিক অ্যান্সার মানে সিনোনিমস হলো প্রুডেন্ট, PRUDENT। কে বুঝে নাই বলো? বোঝা গেল? এবার এই কোশ্চেন গুলোকে মুখস্থ রাখবেন। ডিসক্রিট কথা, ডিসক্রিটের যে সিনোনিমস হচ্ছে প্রুডেন্ট, এই কথাটাকে মুখস্থ রাখবে। এখান থেকে দুইটা ওয়ার্ডের মানে বুঝতে পারলে মনে রাখবা সিনোনিমস আর হলো অ্যান্টোনিমস। সিনোনিমস আর অ্যান্টোনিমসেই সবচেয়ে বেশি সমস্যাটা হলো কি, সিনোনিমস আর অ্যান্টোনিমসের সমস্যাটা কি হচ্ছে, এখানেই যতগুলো ওয়ার্ড ইংরেজিতে 1 থেকে 12 বা গ্রাজুয়েশন পর্যন্ত শিখেছে সেই ওয়ার্ডগুলো এখানে খুঁজে পাবে না সিনোনিমস আর অ্যান্টোনিমস। হাইলি 10টা পড়লে একটা কোশ্চেনের মানে বুঝবি, বাকি কোনোটারও মানে বুঝবি না। দেখ এখানে ডিসক্রিট কথাটা হয়তো আগে শুনেছিস কিন্তু তার মানেটাকে ধ্যান দিস না, ঠিক আছে? যার জন্য সিনোনিমস এর কোশ্চেন গুলো ঠিক এরকম। এখানে দেখ সেলিয়েন্ট, সেলিয়েন্ট কথাটা শুনেছিস কিন্তু সেলিয়েন্টের মানেটা অনেকটা বুঝিস না, ঠিক আছে? এরপরে আরো আছে অনেক, এই যে ভিজিল্যান্ট। এবার বললো ভিজিল্যান্ট মানে বলো, কেউ বলতে পারবে? হলো ভিজিল্যান্ট মানে কি? ভিজিল্যান্ট মানে হচ্ছে সজাগ ব্যক্তি, ঠিক আছে, সজাগ ব্যক্তি। যেমন আমাদের ডিপার্টমেন্টেও কিন্তু ভিজিল্যান্ট থাকে। ভিজিল্যান্ট মানে হচ্ছে ওদের ওইসব ব্যক্তিদেরকে ভিজিল্যান্টে নেওয়া হয় যারা চতুর থাকে। চতুর মানে হচ্ছে কি বলতো,
সব দিক থেকে পারদর্শী, সব রকম। আমাদের এখানে 16-17টা ডিপার্টমেন্ট আছে। হুম, তো এটা অ্যান্সার হচ্ছে ভার্সন। ভিজিলেন্ট মানে কিন্তু লক্ষ্য করা, এটাও হয় ওয়াচফুল, কিন্তু ওটা ওটা একদিক থেকে খালি লক্ষ্য করা, চোখ দিয়ে দেখাটাকে বলা হয় ওয়াচফুল। ঠিক আছে? আর ভিজিলেন্ট হচ্ছে আহ, সব দিক থেকে ওয়াচফুল, মানে কি ব্রেন থেকে, চোখ থেকে, মাইন্ডের প্রেজেন্ট মাইন্ড থেকে, সব দিক থেকেই। তো ভার্সেটাইল, ভার্সেটাইল মানে হচ্ছে সব দিক থেকে সঠিক, এটাকে বলা হয় ভার্সেটাইল। তো এটা অ্যান্সার হচ্ছে ভার্সেটাইল। বলো বুঝছে কিনা? বোঝা গেল? হ্যাঁ, বুঝছো তো? বাকিটা কালকে করি নাকি? আজকে অনেকক্ষণ ক্লাস করলাম। ঠিক আছে? আর যদি রাত্রে ক্লাস হয় তো এসএমএস করে জানাই দিব আমি। ওকে? ইভিনিং ডিউটি ইভিনিং ডিউটি থাকার কারণে আমি তোমাদের ওই